ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সব কিছুর পেছনে থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনৈতিক সংলাপ নিবেদন করছে RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই সংলাপে। আর আজ আপনাদের সাথে আছি আমি প্রণব সাহা। অর্থনৈতিক সংলাপে আজকের বিষয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ কিভাবে। আর এই আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট ব্যারিস্টার সামির সাত্তার। আপনাকে স্বাগত। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন খাদ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। স্বাগত আপনাকেও। দর্শক, আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন এই স্টুডিওতেই জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন। স্বাগত আপনাকে। দর্শক, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিবেদিত অর্থনৈতিক সংলাপে আমাদের আলোচনার বিষয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ কিভাবে। আমি আলোচনা শুরু করতে চাই সামির সাত্তার, ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে আপনার কাছে আসি। সরাসরি অভিযোগ আমাদের সকল ভোক্তার যে ব্যবসায়ীরাই বেশি মুনাফা করে, সেই জন্য জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা যায় না। সেটা চালের দাম থেকে শুরু করে গরুর মাংস এবং তরমুজ থেকে শুরু করে খেজুর পর্যন্ত সব কিছুই। কিন্তু ব্যবসায়ীরা নিশ্চয়ই মুনাফা করার জন্যই, এবং তার মুনাফা মানেই বিনিয়োগ, তার মুনাফা মানেই কর্মসংস্থান। ব্যবসা সেই দিকেই আমাদেরকে ধাবিত করে এবং সেইটার জন্য আমরা লাভবান হই কর্মসংস্থানে, অর্থনীতির পরিসঞ্চালনে। কিন্তু এই যে নিয়ন্ত্রণ, আমরা যখন বলছি যে খাদ্যপণ্য নিয়ন্ত্রণ কীভাবে, আপনি কি মনে করেন ব্যবসায়ীদের দিক থেকে এই জায়গায় অবদানটা বা ভূমিকাটা কি থাকা দরকার? জি, ধন্যবাদ। ব্যবসায়ীরা মুনাফা করবে সেটাই স্বাভাবিক। সেটা ব্যবসা করেই মানুষ মুনাফা করার জন্য, সেটা স্টার্টিং পয়েন্ট হতে পারে। কিন্তু কয়েক সময় মুনাফাটার থেকে আপনার ন্যাশনাল ইন্টারেস্টটা দেখা প্রয়োজন। এবং এই কোভিডের মহামারীর পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখছি, এবং সেটার একটা সাইড এফেক্ট কিন্তু এসে পুরো গ্লোবালি যেটা চাপ সৃষ্টি করেছে সেটা হচ্ছে মূল্যস্ফীতি। একটা চরম পর্যায়ে মূল্যস্ফীতি গ্লোবালি চলে গিয়েছিল, এবং বাংলাদেশেরও কোনো এটার ব্যতিক্রম নয়। বাংলাদেশেও মূল্যস্ফীতি অনেক চরম পর্যায়ে চলে গেছে, স্পেশালি ফুড ইনফ্লেশন। এখন আপনি যদি আমাকে ফুড ইনফ্লেশনের কথা বলেন, আমি কোনো ইকোনমিক এক্সপার্ট না, কিন্তু ফুড ইনফ্লেশনটাকে যদি আপনার কন্ট্রোল করতে হয় তাহলে আমার মনে হয় 2-3টা জায়গায় হাত দেওয়া খুবই প্রয়োজন। প্রথম হচ্ছে আপনার, যেটা নিয়ে আমরা বারবার কিছুক্ষণ আগেও ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে আপনার এই ইনডাইরেক্ট ট্যাক্সেসগুলোকে কমানো। কারণ আপনি ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে গেলে একটা মনিটারি পলিসি নেবেন, সেটা বাংলাদেশ ব্যাংক অলরেডি নিয়েছে, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। কিন্তু ফুড ইনফ্লেশনটাকে কমাতে গেলে আপনার এই মনিটারি পলিসির সঙ্গে পাশাপাশি আপনার ফিসক্যাল পলিসিতে কিছু চেঞ্জেস আনতে হবে। এবং আমরা যখন ফিসক্যাল পলিসির চেঞ্জেসের কথা বলি, তখন আমার ইনডাইরেক্ট ট্যাক্সেস, রেগুলেটরি ডিউটি, এগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কমিয়ে আনলে কিছুটা সাশ্রয় পাওয়া যাবে এই অ্যাটলিস্ট এসেনশিয়াল আইটেমসগুলোর উপরে। আচ্ছা, এটা গেল হচ্ছে সরকারের সাইড থেকে কি কি করণীয় যায় যেখানে আমাদের কিছুটা কমে আসে। এবং আমার মনে আছে আমরা সিমিলার একটা প্রোগ্রাম করেছিলাম রমজান মাসের টাইমে। তখন আমরা বলেছিলাম যে হয়তো বা এটা আরও 2-1 মাস আগে করলে, এটা পণ্যটা যতক্ষণ বাই দ্য টাইম এটা বাংলাদেশে হিট করবে, তখন এটার অ্যাডভান্টেজটা আমরা ওই প্রাইসটা পাবো। এবং আমি বলেছিলাম যে এটা শুধু রমজানের বিষয় না, রমজানের পরেও তো আমাদের খেয়ে বেঁচে থাকতে হবে। সো তখন এই স্টেপসটা যে নেওয়া হচ্ছে সেটাকে আমাদের ওয়েলকাম করতে হবে, যে পণ্যর কিছু প্রাইস কমাচ্ছে। কিন্তু তার পাশাপাশি যখন পণ্যটা আসবে, এখন আপনি যদি কোনো বাজারে যান এবং যদি কোনো কিছুর দাম জিজ্ঞেস করেন, তখন যদি এখন সব বাজার ভিত্তিক হয়ে গেছে, সব বাজার ভিত্তিক একটা প্রাইসিংয়ের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আমি যখন আমার গ্রামে হাঁটাহাঁটি করি বা বাজারের কথা যখন জিজ্ঞেস করি, তখন তারা বলে, আমি বললাম যে এটার এখানে এত দাম কম, ঢাকায় এত দাম কেন বেশি? তখন বললো যে ও আপনি আড়তের দিকে একটু দেখেন, আড়তের সঙ্গে কথা বলেন। যারা আড়তে মানে স্টোর করে ওরা বলছে যে আপনি আমদানিকারীর সঙ্গে কথা বলেন। আমদানিকারক বলছে যে আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব দেখেন, আপনি ডলারের ডিভ্যালুয়েশন দেখেন, একটা ব্লেম গেম চলছে। এবং আমার স্পেসিফিকলি মনে আছে তখন আমরা বলেছিলাম যে একটা স্পেসিফিক মনিটরিং কমিটি করা উচিত উইথ আ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আপনি যতই চেষ্টা করে সরকার, মানে এককভাবে কাউকে পানিশ করে কিন্তু দাম নিয়ন্ত্রণে আনা যাবে না। কারণ এই ইকোসিস্টেমটার সঙ্গে আপনার বসে কনসালটেশনের মাধ্যমে কিন্তু আপনার দামটাকে কমাতে হবে। কেমনে? এখন একটা ইয়েতে গিয়েছিলাম যে বড় বড় ব্যবসায়ীরা নাকি চাপ সৃষ্টি করে। আবার লাস্ট একটা টকশে বললো যে হ্যাঁ ওনারা ওই বড় জাহাজ নিয়ে ওয়েট করছে, যখনই দাম মানে ডিউটি কমবে তখন নিয়ে আসবে। অনেক অভিযোগই আছে, কিন্তু আমার কথা হচ্ছে দ্য প্রবলেম স্টিল রিমেইনস যে আপনার
ফুড ইনফ্লেশনটাকে আমরা কোনোভাবেই টেম করতে পারছি না। সো এখন আপনি মার্কেট মনিটরিং করেন, আপনি ফিসক্যাল পলিসিতে হাত দেন, কোনো একটা জায়গায় তো বসে সবার একত্রেভাবে একটা ডিসিশনে আসতে হবে। না হলে কি হবে? না হলেই হবে, কারণ মানুষের স্যালারি কিন্তু বাড়ছে না, সাধারণ জনগণের কিন্তু আয় বাড়ছে না। তখন এটাকে যদি আমরা ঠিক মতো নিয়ন্ত্রণে না আনতে পারি, তখন কিন্তু আমার ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের এখন আমরা আল্লাহর রহমতে একটা গ্রোথ স্টেজে, মানে ডেভেলপমেন্ট স্টেজে আছি, এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে, কিন্তু এগুলোর পাশাপাশি কিন্তু আমার ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, যে পাওয়ার মানে ডিমান্ড, এনার্জি ডিমান্ড, এটা একটা ফুড ইনফ্লেশন, বিকজ ফুড ইনফ্লেশন কন্ট্রোল না করতে পারলে, মানুষজন যদি না খেয়ে থাকতে পারে, তাইলে কিন্তু আরেকটা বিপদ, সোশ্যাল ইনইকুয়ালিটি যেটা হয় সেটা আরেকটু বড় বিপদ। তার আগে আমি সম্মানিত খাদ্য সচিব মহোদয়কে যাওয়ার আগে আমি একটু আপনাকে যেতে চাই। ট্যাক্সেশনের একটা বড় ব্যাপার আছে, আবার এনবিআর উপরে সবসময় চাপ থাকে যে আয় তো বাড়াতে হবে, রাজস্ব বাড়াতে হবে। তো এইটা এনবিআর কীভাবে মিলে, কারণ মূল্যস্ফীতির একটা বড় ব্যাপার হলো যে ট্যাক্সেশন, সেটা আমদানি শুল্ক হতে পারে, সেটা সাপ্লিমেন্টারি ডিউটি হতে পারে, সেটা কীভাবে মিনিমাইজ করা সম্ভব? ধন্যবাদ। মূল্য বৃদ্ধির জন্য ট্যাক্সেশনটা যে দায়ী করা হচ্ছে, আসলে এটা কি সঠিক দায়ী? এটা কি যুক্তি বক্তব্য কিনা? তার কারণ হচ্ছে একই ট্যাক্সেশন তো 2 বছর আগেও ছিল, আচ্ছা 6 মাস আগেও ছিল, 9 মাস আগে ছিল। তাহলে তখনও যদি এই রেটে, যদি এই ট্যাক্সেশন হারে যদি আমি কম দামে দিতে পারতাম, তাহলে আজকে 6 মাস 9 মাস বা 1 বছর পরে আমি কেন বেশি দাম দিচ্ছি? তার অর্থ হচ্ছে আসলে ট্যাক্সেশনটাই যে মূল ভূমিকা পালন করছে তা নয়। জনাব সমীর ভাই যেটা কথা বললেন, ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে শুধুমাত্র একটা অ্যাঙ্গেল থেকে দেখলে হবে না। আপনি একজন ইম্পোর্টার, তিনি বলছেন যে আমি তো ডলার পাচ্ছি না, আমি ইম্পোর্ট করতে পারছি না। একজন যার সাথে আপনার সাপ্লাই যদি প্রভাবিত না থাকে ঠিকমতো, আপনি প্রাইসটা আসলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ব্যাপারটা একটা আছে। কাজে সাপ্লাই যদি না থাকে, মার্কেট তো ডিমান্ড আছে, কাজে প্রাইস ফ্লাকচুয়েট করতে পারে, ইনফ্লেশন হতে পারে। তার আমি যদি বলি যে কিছু ব্যবসায়ীদের তো অসাধু প্রবণতা আছেই। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লো আজকেই আপনি দেখলেন, বাজারে গিয়ে দেখলেন জিনিসের দাম অনেক বেড়ে গেছে। ওই প্রাইসটাও তার এক্সট্রা প্রফিট নেওয়ার জন্য সেই কাজটা করছে। কাজে এখানেও দেখছি যে আমরা অনেকগুলি ভ্যারিয়েবলস কিন্তু কাজ করছে। কাজে এই ভ্যারিয়েবলসগুলি যেহেতু কাজ করছে, কাজে এককভাবে ট্যাক্সেশনের ইস্যুটা আমি মনে করি না যে খুব প্রাসঙ্গিক। তবে হ্যাঁ, যখন একটা ইনফ্লেশনারি এনভায়রনমেন্ট থাকে, তখন সরকার যদি এখানে ফর দ্য টাইম বিং যদি অন্যান্য মেজারগুলির পাশাপাশি শুল্কায়নের হারটাও যদি কমিয়ে দেয়, তাহলে হয়তো মূল্য নিয়ন্ত্রণটাকে আমরা কিন্তু দেখেছি রমজান মাসে সয়াবিনের তেলের দামের ক্ষেত্রে একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়েছিল, সেটি কমেছে। কিন্তু আবার যখন এটা উঠে গেল, কারণ তারিখ নির্দিষ্ট ছিল, উঠে গেল, তখন কিন্তু আবার পুনঃ শুল্কায়ন করা হলো। হ্যাঁ, খুব স্বাভাবিক কারণেই যে একটা রমজানের মধ্যে আমাদের ভোজ্য তেলের চাহিদা অনেক বেড়ে যায়, আমরা ভাজা পোড়া খাই, আমাদের ফুড হ্যাবিটটাই ডিফারেন্ট। ফলে সেটার ট্যাক্স কমিয়ে দিয়ে কিন্তু তেলের দামটা কমানো হয়েছে, আবার তেলের দাম বেড়েছে। এখন আপনি জানেন লিটার প্রতি 5 টাকা করে বাড়ানো হয়েছে। তো আমি বলছি যে কাজেই এখানে যদি আমি এই শুল্কায়নের হারটা কমানো হচ্ছে একটা সাময়িক ব্যবস্থা, তাৎক্ষণিকভাবে করা সাময়িক ব্যবস্থা, এটা একটা টেকসই ব্যবস্থাপনা না। আরেকটি বিষয়টা মাথায় রাখতে হবে যে IMF-এর সাথে কতগুলি কন্ডিশন নিয়ে কিন্তু আমি তার ঋণ চুক্তিগুলি করেছি, আমার এই ফাইন্যান্সিংটা লাগবে। এবং এখন আমাদের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 7.8, আমাদের 26 সালের মধ্যে এটা 9% উন্নীত করতে হবে। কাজে এই জন্য প্রায় 2.5 কোটি টাকার উপরে আমার কিন্তু ট্যাক্স বাড়াতে 2,60,000 কোটি টাকার মতো রাজস্ব অতিরিক্ত বাড়াতে হবে। কাজে এই রাজস্ব যোগানটা তো আসতে হবে। কাজে আমি একটা ব্ল্যাঙ্কলি যদি বলে দেই যে আমার রেভিনিউ বা ইম্পোর্ট ডিউটি কমিয়ে আমি প্রাইসটাকে, ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে পারবো, এইভাবে ঢালাও মন্তব্য না করি আমরা। বরং আমরা ওই যেটা আমাদের ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সমীর ভাই বললেন, আমি মনে করি এটা একটা হোলিস্টিক্যালি দেখা দরকার। আমি একটু খাদ্য সচিব মহোদয়কে যেতে চাই। একটা বড় আমাদের খাদ্য হলো, আমাদের মূল খাদ্য হলো, স্টাফ যদি ফুড বলে, একদম মূল খাদ্য হলো ভাত, যেটা ধান চাল। আসার কথা যে এই এপ্রিল মাস আমাদের প্রায় 11 মাস মানে চলে যাবে, হয়তো আমরা কোনো চাল আমদানি করতে হয় না এই বছর। 16 এপ্রিল পর্যন্ত এক ছোটো চালও আমাদের আমদানি করতে হয় না। কিন্তু তবুও আমরা দেখি কখনো কখনো যখন একদম ভরা মৌসুম, এই কিছুদিন আগে আমরা দেখলাম চালের দামটা হঠাৎ বেড়ে গেল, আবার একটু কমবে, এখন আবার একটু বাড়তে দিকে, যদিও বোরো ধান ওঠার অবস্থায় আছি আমরা।
আপনি যদি বলেন, এবং তার জন্য অনেকগুলো পদক্ষেপও নিচ্ছেন, এমনকি বস্তার গায়ে চালের দাম লিখে দিতে হবে মিল গেটে, সেইটা করছেন, কিন্তু তারপরেও আমরা দেখছি যে কোনো না কোনোভাবে একটু দামটা বেড়ে যাচ্ছে। সেইটা যদি বলেন যে তাহলে খাদ্যপণ্যের ক্ষেত্রে আমাদের বড় মূল খাদ্য হলো আমাদের ভাত এবং চাল, সেটাই। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সম্মানিত দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যথার্থই বলেছেন, সাত্তার সাহেব বলেছেন যে সারা পৃথিবীতেই খাদ্য পণ্যের মূল্যস্ফীতি হয়েছে এবং বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। অনেক জায়গায় অনেক অনেক বেশি পরিমাণ মূল্যস্ফীতি হয়েছে। আমরা প্রতিবেশী দেশগুলোর তুলনায় বা ইউরোপের অনেক দেশের তুলনায় আমরা মূল্যস্ফীতিটা খাদ্যপণ্যে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। তারপর এটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই এবং এটি মানুষের কষ্ট হচ্ছে। সরকার সবসময়ই এই খাদ্যপণ্য বলতে সকল পণ্যের মূল্য ঠিক রাখার জন্যই আন্তরিকভাবে কাজ করছে। আপনারা জানেন যে খাদ্যপণ্য বলতে খাদ্য মন্ত্রণালয় শুধু ধান, চাল, আটা, ময়দা, ভুট্টা এটি নিয়ে কাজ করি আমরা সরাসরি সরবরাহ, সংরক্ষণের ক্ষেত্রে। এবং আমাদের আরও একটি অধিদপ্তর বা কর্তৃপক্ষ রয়েছে যেটা যে মন্ত্রণালয়ই খাদ্য তৈরি করুক না কেন, উৎপাদন করুক না কেন, এটি প্রোটিন যদি মৎস্য পশু সম্পদ প্রাণী সম্পদ মন্ত্রণালয় করে থাকে এবং এগ্রিকালচার মিনিস্ট্রি ফ্রুটস ভেজিটেবল করে, সেটা নিরাপদতাটা আমরা দেখে থাকি। আমরা এখন মূল খাদ্যশস্যকে খাদ্য বলছি এবং এটি আমাদের সাধারণ মানুষের মধ্যে বহু কাল ধরে একটা বদ্ধমূল ধারণা হয়ে এসছে যে খাদ্য বলতে আমার ভাত বা আমার নাগরিক জীবনে ক্ষেত্রবিশেষ এটি রুটি বা গম জাতীয় অন্যান্য খাদ্য। আমরা এটি কখনো কখনো দাম কিছুটা বেড়েছে, কিছুটা স্টেবল ছিল, এটি ঠিকই বলেছেন। কিন্তু আপনি একটি জিনিস লক্ষ্য করেন, প্রথমত আপনি নিজেই বলেছেন যে 11 মাসের মধ্যে 10 মাসের মধ্যে জুলাই থেকে এখন পর্যন্ত কোনো আমরা চাল সরকারি বা বেসরকারি পর্যায়ে আমদানি করিনি। সাম্প্রতিক সময়ে বেসরকারি পর্যায়ে কিছু আমদানির অনুমতি দেওয়া হয়েছে কিন্তু এখনও আসেনি। মূল্যটি কিন্তু আসলে ওভারঅল দেখলে আপনার একটা স্টেবল অবস্থায় আছে। আপনি এই সাম্প্রতিক রমজান মাসে দেখেন অনেক দ্রব্যের অনেক ওঠানামা থাকলেও চালের বাজার কিন্তু স্থিতিশীল ছিল। এটির প্রধান কারণ হলো সরকার এই খাদ্যপণ্যটাকে শুধু খাদ্যপণ্য হিসেবে বিবেচনা করে না। এটাকে আসলে আপনার নির্বাচনী ইস্তেহার যদি দেখেন, সরকারের বর্তমান নির্বাচনী ইস্তেহার, এখানে 3.3 অনুচ্ছেদে স্টেট বলছে যে বর্তমান সরকারের একটি অন্যতম প্রধান উদ্দেশ্য হলো সকলের জন্য খাদ্য নিশ্চিত করা। এরকম একটি উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হলে আমাদের যে মনিটরিং যে কার্যক্রমটা করতে হয় এবং উৎপাদন এবং সংরক্ষণ ব্যবস্থাপনায় যেটা করতে হয়, সরকার আন্তরিকভাবেই তাই করছে। এতৎসত্ত্বেও কখনো কখনো কেজি প্রতি 2 টাকা 1 টাকা বেড়ে যাওয়া, এটি আসলে খুব খারাপভাবে দেখার কিছু নেই। আপনি জানেন যে আমাদের চালের মৌসুম, হারভেস্টিং পিরিয়ড 2টি। যখন আমন মৌসুম শেষ হয়, বড় মৌসুম আসবে করে, তখন মধ্যবর্তী একটা লিন পিরিয়ড থাকে। এই সময়ে কিছু কিছু চালের ভ্যারাইটি বাজারে অ্যাভেলেবল থাকে না। যেমন বাজারে কমনলি যে মোটা চালটা সবার জন্য যেটার অ্যাক্সেস আছে, সেই চালটা আসলে ওই সময়টায় পর্যাপ্ত থাকে না। আবার মাঝারি মানের যে চালটা, সেই চালটা থাকে। তো এরকম কিছু পর্যাপ্ততা অপর্যাপ্ততার কারণে কখনো কখনো দামের ভ্যারিয়েশন হয়। তো আমরা তো বড় মৌসুমের একদম দ্বার প্রান্তে, আমরা আশা করছি আগাম বড় কিন্তু অলরেডি হাওরে কাটা শুরু হয়েছে। হ্যাঁ, যথার্থই বলেছেন। আগামীকালই আমাদের মন্ত্রিসভার এই ধান চাল ক্রয় সংক্রান্ত সভার অনুষ্ঠিত হবে। সেখানে নির্ধারণ করা হবে বড় মৌসুমে আমরা কতটুকু চাল সংগ্রহ করব এবং এটার মূল্য কত কৃষক পর্যায়ে আমরা দিব। আমরা সম্ভবত আশা করছি যে প্রথম সপ্তাহে মে মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা সংগ্রহ অভিযান শুরু করতে পারবো। এবং সুনামগঞ্জ এলাকায়, সিলেট এলাকায় আমরা অলরেডি হারভেস্টিং শুরু হয়ে গেছে। সুতরাং আমরা এই সময়টায় যে বাজার অস্থিতিশীল হবে এরকম কোনো আশঙ্কা করছি না চালের বাজারে। আর গমটি আপনারা জানেন যে গম তো আসলে 90% দেশের বাইরে থেকে আসে। এটি আজকের আলোচনার সাথে সম্পৃক্ত নয় এই কারণে গমে 0% ট্যাক্স এবং আমরা 90% আমাদের যে কনজামশন তার 90% আমরা দেশের বাইরে থেকে আনি, 10% আমাদের দেশে উৎপাদন হয়। গমের সরবরাহ সরকারি এবং বেসরকারি পর্যায়ে অ্যাভেলেবল আছে এবং সংরক্ষিত আছে। যদি আপনি বলেন আজকের আলোচনার জন্য আমি আজকের পত্রিকা আকর্ষণ করছি যে আমাদের খাদ্য মজুদ কিছুটা কমে গেছে, সেটা সুযোগ নিতে পারে কিনা ব্যবসায়ীরা। কারণ এখন লিন পিরিয়ড, এটা ঠিক যে বড় ওঠার আগ পর্যন্ত আমাদের হাতে একটু ধান কম, চাল কম এবং আমাদের খাদ্য সংগ্রহ যা হয়েছিল তা
যথেষ্ট পরিমাণ আছে কিনা এই কয়দিনের জন্য? আমাদের যে বর্তমান যে মজুদ 7 সেটি- লক্ষ টন কি আশঙ্কাজনক? না, এটা মোটেও কোনো আশঙ্কাজনক নয়। 7 লক্ষ টন না, আমাদের খাদ্যশস্য মজুদ আছে প্রায় 12 লক্ষ টনের উপরে, তার মধ্যে 8 লক্ষ টন চাল। এটি হলো আমাদের এই চলমান যে প্রোগ্রামগুলো চলছে সরকারের, মাঠ পর্যায়ে আমাদের 2 থেকে 3 লক্ষ মেট্রিক টন চাল সরবরাহ করা হয়ে যাওয়ার পরে আমার কাছে আছে। আচ্ছা। সুতরাং আপনি আগামী মাসে যে চালটা আপনি মনে করেন টিসিবির মাধ্যমে 1 কোটি পরিবারকে দেবো আমরা, মাসিক যে 5 কেজি করে দিই 50,000 মেট্রিক টন, সেটি আমরা দিয়ে দিয়েছি। ও। আমাদের যে ওএমএস এর চালটা সেটা দিয়ে দিয়েছি। সুতরাং আমার কাছে এটা যেটা প্রিজার্ভ করা আছে, দিস ইজ এনাফ। আমার মানে কোনো শঙ্কিত হওয়ার কিছু নেই। এবং বেসরকারি পর্যায়ে যে মজুদটি, সেই মজুদটিও আমরা সুপারভিশন করি। এবং আপনি জানেন যে সারা দেশে প্রায় 1500-র অধিক অটো রাইস মিল আছে। এগুলো একটি প্রকল্পের মাধ্যমে, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রকল্পের মাধ্যমে টোটালি একটা আমরা ডিজিটাল ওয়েতে ম্যানেজ করার উদ্যোগ গ্রহণ করেছি। এবং আমরা জেনে যাব দেশের যে ডিস্ট্রিক্টে যে অটো রাইস মিলই থাক না কেন তার কতটুকু মজুদ আছে। বেসরকারি মজুদ তো আমাদের মনিটরিং চলে আসবে। বাংলাদেশের দিকে আপনার এই চাল এটা মজুদের ক্ষেত্রে চলে যাচ্ছেন। আসবে। আর তবে আমি বিরতি দেব, তার আগে একটা প্রশ্ন থেকে যায় যে তার আগে আমরা আশ্বস্ত হতে পারি যে আগামী বোরো ধানের পুরো চাল ওঠার মানে ধান ওঠার আগ পর্যন্ত চালের দামের আসলে কোনো আশঙ্কা, অস্থিরতা হওয়ার কোনো আশঙ্কা নেই? আমি আপনাকে আশ্বস্ত করছি যে এটাতে কোনো আশঙ্কা নেই। এবং শুধু ওঠার আগ পর্যন্ত না, বোরোতে যে আমরা খবর পাচ্ছি চারদিক থেকে উৎপাদনে, আল্লাহর রহমতে সুনামগঞ্জ বা সিলেট এলাকায় ভালো ফসল হয়েছে এবং 100% ফসল হারভেস্টিং হচ্ছে। যদি না কোনো বৃষ্টি বা কোনো কিছু না হয় আগামী 10 দিনের মধ্যে। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ তো বলে কয়ে আসে না, সেরকম হলে ভিন্ন রকম কথা। নাহলে 8-10 দিনের মধ্যে আমাদের সিলেট অঞ্চলের ধান কাটা হয়ে যাবে এবং আমাদের কোনো রকম কোনো আগামী 2-4 পেটে মাসের ভাত মধ্যে থাকলে অন্য কিছু নিয়ে আমরা হয়তো কম দুশ্চিন্তা হবো। আমরা সেই আশ্বস্ততা আপনি শুনে নেন। পর্যাপ্ততা আছে এবং মূল্য নিয়ে আমরা কোনো আশঙ্কা করছি না। আমরা সেটা দেখতে চাই। তাহলে আমরা অন্যান্য খাদ্যদ্রব্য নিয়ে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিবেদিত অর্থনীতি সংলাপে একটা বিরতি। স্বাগত আরেকবার RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিবেদিত অর্থনীতি সংলাপে। আজকের বিষয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ কীভাবে। আমি স্বামীর সাথে আপনার কাছে যাব। একটা কথা বলতে, যেটা আমি অল্প একটু বললাম খাদ্য সচিব মহোদয়কে, আপনি নিশ্চয়ই জানবেন যে একটা কথা উঠেছে যে বস্তার গায়ে ধানের জাত লিখতে হবে, চালের দাম লিখতে হবে। সেইটা ব্যবসায়ীরা কোনো সময়ে বা মিল মালিকরা কোনো সময় আপত্তি করছে। আপনি কি মনে করেন এরকম একটা নিয়ম যেটা অলরেডি সরকার করেছে, সেটা তো ভোক্তাদের জন্য ভালোই? আমি জানবো যে এটার দাম কত মিল মালিক দিয়েছে। না, সেটাতে যদি এটা দেখেন, ফার্স্ট অফ অল যদি কোনো নিয়ম থাকে বা কোনো রুল থাকে বা রেগুলেশন থাকে, সেটাকে আপনার মানতে হবে। আচ্ছা। যদি এমন কোনো একটা নিয়ম থাকে যে চালের বস্তার উপর আপনার দাম লিখতে হবে, ওয়েট লিখতে হবে, সব কিছু, সেটা লেখাটাই স্বাভাবিক, কারণ সেটা ফলো করতে হবে। এখন আপনার এখানে যদি কোনো ব্যবসায়ীরা সেটা না মানে মনে করে যে না এটা, সেটা আমি মনে করি কোনোভাবে এটা গ্রহণযোগ্য হওয়া উচিত না। কারণ আপনার মানে ল অফ দ্য ল্যান্ড আপনার ফলো করে আপনার আগাতে হবে। এবং যখন ল অফ দ্য ল্যান্ড একটা হয়ে যায়, তখন সেটা রাইট অর রং সেটা কিন্তু ব্যবসায়ীদের বিবেচনা করার কোনো কিছু নেই। তারা চ্যালেঞ্জ করতে পারে, সেই রুল রেগুলেশনকে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা যারা বানিয়েছে ল মেকারসরা ততক্ষণ এটাকে ওভারটার্ন না করে, ততক্ষণ পর্যন্ত সেটা ল অফ দ্য ল্যান্ড। আপনি বলছিলেন যে বাজার মনিটরিং এর কি অবস্থা? এটা তো বাজার মনিটরিং এর জন্য একটা ভালো পদ্ধতি। অবশ্যই অবশ্যই বাজার মনিটরিং এর জন্য ভালো পদ্ধতি। আপনার কত মাল কোথায় আসলো, কে আনলো, কোথায় রাখা হচ্ছে, সেগুলোর সব কিছুর একটা ম্যাপিং লাগবে। আপনি যদি এটাকে কন্ট্রোল করতে চান, ভাই যেটা বলছিলেন যে তার সঙ্গে আমি একমত, যে শুধু এই ইনডাইরেক্ট ট্যাক্স আর রেগুলেটরি ডিউটি কমিয়ে কিন্তু আপনি এই ফুড প্রাইস বা ফুড ইনফ্লেশনকে কমাতে পারবেন না, কারণ এটা তো আগেও ছিল। আমাদের এখন যে পজিশনে চলে গিয়েছে সেটা হচ্ছে যে মানে কিছুটা পেলেই আমরা খুশি, মানে যেভাবেই হোক কোনোভাবেই হোক দামটা যেভাবেই হোক কমানো দরকার। ওয়ান অফ দেম ইজ ফিসক্যাল পলিসি। আরেকটা হচ্ছে যে মার্কেট মনিটরিং, যেটা বলছেন আপনার শুধু মার্কেট মনিটরিং না, আপনার পুরা প্রসেসের ম্যাপিং, যে কোথা থেকে কোথায় আনলোড হলো, কোথা থেকে কোন জায়গায় গেল, এগুলার সব আপনার ট্র্যাকিং করতে হবে এবং ম্যাপিং করতে হবে। যে কোনো একটা সাপ্লাই চেইনে কোনো একটা জায়গায় যদি কোনো মানে ছুটে যায় লিঙ্কটা বা কোনো এক্সটর্শন, ফর এক্সাম্পল সেদিন একজন বলছিল যে এক্সটর্শনেও কিন্তু আপনার এই যে চাঁদাবাজিতে আপনার দাম বেড়ে যায়, কারণ যেই জিনিসটাই ওই পুরা সাপ্লাই চেইনের মধ্যে যেই জায়গাটাই আপনার আঘাত পড়বে, ওইটার রিফ্লেকশনটা কিন্তু আপনার প্রাইসে এসে হিট করবে। কারণ যে ব্যবসায়ী সে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার নিজের ঘাড়ে কিন্তু সেই লসটা নেবে না। এখন আপনি বলতে পারেন যে মুনাফার দিক দিয়ে আমি এটা বলে আসছি যে কোনো ন্যাশনাল ইস্যুতে যদি মুনাফা কম করে মানে ব্যবসা পরিচালনা করতে হয়,
তাহলে এটা আমাদের নৈতিকতা একটা দায়িত্ব। আমার সব সময় আমি মুনাফা করতে পারবো, কিন্তু আমার যদি একটা ন্যাশনাল ইস্যুকে আমার যদি ট্যাকেল করতে হয়, সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ছাড়া সরকার একলা পারবে না। আর প্রাইভেট সেক্টরের যেই পুরা এই মানে ম্যানেজমেন্টের যে চেইনটা, সাপ্লাই চেইনের যেই সব জায়গায় জায়গায় আমাদের হিট করতে হবে, এটা ওই টিম গঠন করেই আপনার করতে হবে। না হলে আপনার একলা সরকারি প্রতিষ্ঠানগুলো ভাই আরও বলতে পারবে যে এনাদের ক্যাপাসিটি নাই যে সব জায়গায় যে 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 চেক করা। কারণ আপনি দেখেন না সাইজটা কত বড়, কয়টা ব্যবসা ওনারা চেক করবে, কোন কয়টা গোদামে যাবে, এবং সেই জন্য কয়টা গাড়ি চেক করবে। নিশ্চয় সচিব মহোদয় আমাদেরকে বললেন নতুন আইনের কথা, না পরিবহন ব্যবস্থাপনার নতুন আইন হয়েছে, যদি একটু আমাদেরকে বলেন যে তাহলে হয়তো মানুষ জানতে পারবে। হ্যাঁ, ধন্যবাদ। আমি আইনটি বলার আগে সাত্তার সাহেব যে কথাটি বলেছেন যে একটি পরিপত্র জারি হয়েছে, আপনিও প্রসঙ্গটি তুলেছেন। ধানের বস্তা মানে ধানের বস্তার মধ্যে চালের দাম লিখতে হবে, জাতের দাম লিখতে হবে, জাতের দাম লিখতে হবে। কেন করা হয়েছে সরকারের সেই ব্যাখ্যাটা আমি আপনার মাধ্যমে আমি শ্রোতাদেরকে দিতে চাচ্ছি। প্রথমত হলো নানা নামে আপনি বাজারে চাল পাচ্ছিলেন, মিনিকেট, বিভিন্ন রকম নাম, যে সকল নাম আসলে কোনো ধানও নাই, চালও নাই। আপনি আপনার মতো চালকে ম্যানুপুলেট করে আপনি তৈরি করে কম দামের চালটাকে ভ্যালু অ্যাড দেখিয়ে আপনি অনেক দামে বিক্রি করছিলেন, ভোক্তা প্রতারিত হচ্ছিল। আর যখনই আমরা মনিটরিংয়ে যে কথাটি এখানে এসেছে, যে মনিটরিংয়ের যখন ভোক্তা অধিকার যাক বা খাদ্য অধিদপ্তর থেকে যাক বা জেলা প্রশাসন যাক, আমরা যখনই যাচ্ছিলাম তখনই বলছিল যে আমরা কি করব, মিলগেটে চালের দাম বাড়িয়ে দেবে। সো মিলগেটে কত দাম সেটা একটা কাগজ আর বলতে পারছে না। তখন আমরা সরকারিভাবে সিদ্ধান্ত নিলাম যে মিলগেট তারিখ দিয়ে বলে দেবে যে আমি এত তারিখে এত টাকা চাল বিক্রি করেছি। তখন আর আপনার কাছে একটা ম্যাথ থাকবে যে এটার পরিবহন খরচ কত, সে কত প্রফিট করতে পারবে, ভোক্তার জন্য একটা অপশন থাকবে, সে কত দামে বিক্রি করছে, সেটা কি সে নৈতিকভাবে করছে না অনৈতিকভাবে করছে। যে প্রসঙ্গটি আপনি বললেন যে একটি সাম্প্রতিক যে আইনটি হয়েছে, সেই আইনটি মূলত গত বছর ইলেকশনের আগে হয়েছে আইনটি। এই আইনে অনেকগুলো বিষয়, অনেকগুলো ধারা আছে। খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন, ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ আইন 2023। এটাতে আপনি খাদ্যদ্রব্য বলতে যে কোনো খাদ্যদ্রব্যকে ম্যানুপুলেট করতে পারবেন না, এবং যেটা যা নয় তাই বলে বিক্রি করতে পারবেন না। সেটা ওই ধানের ক্ষেত্রে একটা বড় সকল ব্যাপার হবে। ধানের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং আপনি যে কোনো পরিমাণ আপনার অনুমোদিত পরিমাণের বাইরে আপনি মজুত করতে পারবেন না, যে কোনো ওয়েতে আপনি এটাকে মানে বাজারজাত করতে পারবেন না। সুতরাং এই আইনটি হলো আমাদের বেসিস। এইখান থেকে আমরা একটি পরিপত্র জারি করেছি, আরও আমাদের পাইপলাইনে অনেকগুলো নির্দেশনা আছে। যেমন অটোমেটিক রাইস মিল আছে আমাদের সারা দেশে 1500-র অধিক, তাদের জন্য একটা নির্দেশনা, একটা গাইডলাইন, তারা আমাদেরকে হেল্প করছে। যে কথা আপনি বললেন যে কেউ কেউ মানতে চাচ্ছে না, কথাটা ঠিক নয়। বাজারে যে চালটা এখন আছে সেটা তো আগে থেকে উৎপাদন হয়ে মিলগেট থেকে এসছে। পহেলা বৈশাখ থেকে এটি কার্যকর হয়েছে, 14 তারিখ থেকে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের থেকে আমাদের খবর আছে, সকল রাইস মিল থেকে এখন ওরা সিল মেরে এটা আমাদের সহযোগিতা করছে। আমরা ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের প্রতিপক্ষ না, আমরাও তাদের প্রতিপক্ষ না। সুতরাং এইভাবে আসছে, হয়তো রেজাল্টটা আসতে আমাদের হয়তো 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস লেগে যেতে পারে, কারণ এই মজুতটা শেষ হবে। আমরা অটোমেটিক রাইস মিলের পাশাপাশি আপনি 11,000 হাস্টিং মিল আছে। ভাই যেটি বললেন যে সবগুলো কি যদি আপনি ল অ্যাবাইডিং না হয়, শুধু সরকারি কর্তৃপক্ষ দিয়ে 11,000 হাস্কিং মিল এবং 1,500 অটোমেটিক রাইস মিল খাদ্য অধিদপ্তরের এই 2,000 লোক দিয়ে এটা ক্যাপাসিটি করা যাবে না। ল অ্যাবাইডিং হতে হবে এবং সবাই মানছে। আস্তে আস্তে তারা এইটুকু আমাদের সহযোগিতা করছে, এই ভেবে যে আসলে এত দিন যাবত যেভাবেই যাচ্ছিল, আস্তে আস্তে আমরা ডিজিটাল ফর্মে আসছি এবং আমাদের খাদ্যদ্রব্য খুব টাচি বিষয়, স্পেশালি কোভিডের পরবর্তীতে বুঝতে পেরেছি। আপনার মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছিলেন যে 1 ইঞ্চি জমিও খালি রাখা যাবে না, যে কারণে আমরা কিন্তু গত 1.5 বছর খাদ্যশস্যে আমরা কমফোর্টেবল অবস্থায় আছি, কিন্তু আশেপাশের দেশগুলো এতটা কমফোর্টেবল অবস্থায় নাই। সুতরাং আমাদেরকে আরও একটু সচেতন হতে হবে এবং সবার সহযোগিতা লাগবে। আমরা অটোমেটিক রাইস মিলের পাশাপাশি আমরা লাইসেন্সিং সিস্টেমটাকে চেঞ্জ করে দিচ্ছি। কর্পোরেট ব্যবসায়ীরা আমাদের দেশে প্রায় 27টি প্রতিষ্ঠান, আমাদের 12টি প্রতিষ্ঠান, 27টি রাইস মিল আমাদের করে, তারা প্রোডাকশনের সাথে চাল তৈরি করে। তারা অ্যারোমেটিক রাইসের পাশাপাশি নন সেন্টেড আমাদের মার্কেটের যে চাল সেটাও করে। ওনাদের সহযোগিতা আমরা পাচ্ছি, ওনাদের নিয়ে আমরা বসেছি এবং আবার বসবো। ওনারাও কি পলিসি ফলো করবেন, সব কিছু আমার কাছে স্পষ্ট মেসেজ আমার কাছে, সেটা হলো আমরা আপনাদের সহযোগিতা করব এবং আপনারা ব্যবসায় ভালো করেন সেটা আমরা চাই। কিন্তু এমন করা যাবে না যে সাত্তার সাহেব যেটা বলছেন যে
আমি এই রাষ্ট্রের ব্যবসা করব, এই রাষ্ট্রের নিয়মকানুন মানব না, জনগণকে প্রতারিত করব, সেটি করা যাবে না। রাষ্ট্রের নিয়মকানুন মেনেই আপনাকে ব্যবসা করতে হবে, সরকার আপনার পাশে থাকবে। সেটাই আসলে দরকার। কারণ আমি তো শুরুতেই বলেছিলাম যে ব্যবসা মানে কিন্তু উৎপাদন, প্রফিট মানেই কিন্তু বিনিয়োগ। যদি না সে দেশের বাইরে টাকা পাচার করে ফেলে, আমি জানি না স্বামী সাথে পরে কী বলবে, তাহলে তো সেই টাকা কোনো না কোনোভাবেই আমাকে ফিরে আসবে মানে হয় বিনিয়োগের নামে ফিরে আসবে, অথবা উনি নতুন ব্যবসা করে সেটাও কর্মসংস্থান হবে, কোনো না কোনোভাবে আসলে যদি না টাকা পাচার না হয়ে যায় একদম। আমি তো স্বামী সাথে দুটো কথা বলবেন, তার আগে আমি একটু আমি একটি লাইন আপনার সাথে শেয়ার করি আর একটু আলমগীর সাহেব বলার আগে, যে আসলে ছোট যে দেশগুলো জনসংখ্যার দিক থেকে, আমাদের দেশ কিন্তু জনসংখ্যার দিক থেকে অনেক বড় দেশ, 170 মিলিয়ন পিপল, যে অনেক দেশে এর মানে 20 ভাগের 1 ভাগ লোক সংখ্যাও নেই। সুতরাং আমাদের এত বড় জনসংখ্যার একটি দেশ, এখানে টোটাল খাদ্যশস্যের আপনার হিসাব থাকতে হবে এবং ফোরকাস্ট থাকতে হবে কত উৎপাদন হচ্ছে এবং কোথায় যাচ্ছে। কোনো রকম মনিটরিংয়ের দুর্বলতা যদি প্রকাশ পায়, তাহলে আমরা গত সময়টায় দেখেছি, এই বিগত বছরে আমরা একটা চ্যালেঞ্জ ফেস করেছি, জনগণকে সরকার বুঝতে দেয়নি এবং অনেক মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে এটি আমরা হ্যান্ডেল করতে সক্ষম হয়েছি। মাননীয় খাদ্যমন্ত্রী কাজ করেছেন এবং ব্যবসায়ীরা এবং সাংবাদিকরা আমাদের হেল্প করেছেন। খাদ্যশস্যর ক্ষেত্রে আপনি যখন ক্রাইসিসে পড়বেন, আমাদের প্রধান খাদ্যশস্য রাইস। আপনি রাইস এক্সপোর্টিং কান্ট্রি ওয়ার্ল্ডে মাত্র 4-5টি। আপনি চাইলেই যে কোনো দেশে আপনার পকেট ভর্তি ডলার থাকতে পারে, ইউরো থাকতে পারে, আপনি খাবার চাল পাবেন না। ভারত যদি চাল রপ্তানি বন্ধ করে, ভারত বা আপনি থাইল্যান্ড যদি চাল রপ্তানি বন্ধ করে, মিয়ানমার যদি করে, তাহলে আপনার টাকা হলেও চাল পাবেন। চীন রপ্তানি করে না, চীন আমদানি করে। মানে 5টি দেশের মধ্যে থেকে আপনি যদি ভিয়েতনাম, তো আমরা ভিয়েতনামের কিছু অভিজ্ঞতা কাজে লাগাচ্ছি। ওদের বেসরকারি চালের যে এইগুলো মিলগুলো, সেগুলো সংরক্ষণটা তারা কিভাবে মনিটর করে এবং কিভাবে তারা এটাকে জাতীয় পর্যায়ে ন্যাশনাল মজুদের সাথে সংরক্ষণ করে, অ্যালাইন করে, সেই অভিজ্ঞতাটাও আমরা কাজে লাগাচ্ছি এবং আমরা একটা ভালো ডিজিটাল প্ল্যাটফর্মে চলে যাব। আমাদের রেগুলেটরি প্রস্তুতি শেষ এবং ডিজিটাল কার্যক্রম আমাদের অগ্রগতি যাত্রা অনেকটা এগিয়ে এসেছি আমরা। আমি এই পর্বে আপনাকে যাচ্ছি, আমি একটু বিরতি থেকে ফিরে এসে শুরু করবো আপনাকে দিয়ে, যাতে আপনি বিস্তারিত বলতে পারেন। দর্শক, আড়াইল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নির্মিত অর্থনীতি সংলাপে একটু বিরতি। স্বাগত আরেকবার আড়াইল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নির্মিত অর্থনীতি সংলাপে। আলমগীর সাহেব, আমি আপনাকে থামিয়েছিলাম বিরতি থেকে। আমি বলতে চাই যে তাহলে আপনি বলছেন যে আমাদের রাজস্ব আয় বাড়াতে হবে। তো রাজস্ব আয় বাড়াতে গেলে আমাদের ট্যাক্সেশন বাড়বে। তো ট্যাক্সেশন বাড়লে বিশেষ করে খাদ্যপণ্যের ক্ষেত্রে কোনো একদম অব্যাহতি না দিই, কোনো নতুন কোনো ব্যবস্থাপনা ভাবা হবে কিনা? বিষয়টা হচ্ছে খাদ্যপণ্য, ওষুধ, এইগুলি যেতে অত্যন্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী। আমাদের খাদ্য সচিব মহোদয় বলেছেন যে এটা হচ্ছে রাজনৈতিক অঙ্গীকারের মধ্যে একটা ইস্যু। কারণ আমাদের নির্বাচনের তাফসিলে, নির্বাচনে ইশতেহারের মধ্যে এটি একটি উল্লেখ করা ছিল যে আমার খাদ্যদ্রব্য আমি যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কাজে এখানে কিন্তু রাজস্বটা প্রায়োরিটি পাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, মানুষকে আপনার খাবারের সুযোগ দিতে হবে, ফান্ডামেন্টাল রাইট এটা তার, এবং খাদ্য এবং চিকিৎসা, বস্ত্রগুলি দিতেই হবে। এখান থেকে আমি রাজস্ব আহরণ করা এবং রাজস্ব আহরণ দিয়ে আমি উন্নয়নমূলক কার্যক্রম করব, এটি কিন্তু এনবিআরের উদ্দেশ্য নয়। এবং এই জন্য যখনই দরকার হয় তখনই কিন্তু আপনার এই শুল্কায়নের হার কমানো হয়। এটি এনবিআর খুব এই ছাড়াও কিন্তু এনবিআর বহু সেক্টরে কিন্তু সবসময় আপনি উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে আমরা কর ছাড় দিয়ে থাকি, আমদানি শুল্ক এবং ভিএটি কিন্তু আমরা ছাড় দিয়ে থাকি। আপনি জানেন মেগা প্রকল্প থেকে শুরু করে আপনি যদি সে ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর আপত্তি আছে, কিন্তু আমরা তারপরে এটা কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রেখেছি। কাজেই খাদ্যদ্রব্যের ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা এই আমি মনে করি যে সুযোগ দেওয়ার দরকার যদি দরকার হয় তাহলে অবশ্যই দিতে হবে। বাট একই সাথে আমি আবারও বলছি যে আপনি আমার পকেটে, ওই যে বলছেন যে আমার পকেটে যদি টাকা না থাকে তাহলে আমি কি করে, দাম কমলেই বা কী করে কিন্তু, কাজে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে এবং সেই ক্ষেত্রে বাইং ক্যাপাসিটি বাড়াতে হবে, তার আয়ের একটা কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কাজেই আমার কাছে সার্বিকভাবে আমি বলবো যে এনবিআর হয়তোবা ইতিবাচকভাবেই সাড়া দিতে পারে মানুষের এই ক্রাইসিসটাকে বিবেচনা নিয়ে, কিন্তু সেটা যে সুফল যে সাধারণ মানুষ পাবে সেই ব্যাপারটা তো নিশ্চিত করতে হবে। সেই জায়গাটা মনিটরিং সিস্টেমের কথা বারবার বলা হচ্ছে, আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের যে একটা গুড উইশের কথা বলা হচ্ছে, আকাঙ্ক্ষার ভালো একটা কথা বলা হচ্ছে। আমরা অনেক আশাবাদ শুনছি যে এখানে সাপ্লাই চেইনের মধ্যে কোনো সমস্যা হবে না, সাফিসিয়েন্ট সাপ্লাই আছে। স্বামীর ভাই একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে, টোটাল সাপ্লাই চেইনের মধ্যে যতগুলি ভ্যারিয়েবল, যতগুলি প্লেয়ার কাজ করছে সেগুলিকে মনিটরিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে। এটুকু আপনি এনশিওর করেন। আমি মনে করি যে দেখেন, শুল্ক আমরা কত কোটি টাকা পাই,
এই নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে কত হাজার কোটি টাকা পাওয়া যায়। এই টাকাটা সরকার অবশ্যই স্যাক্রিফাইস করতে রাজি হবে, আমার বিশ্বাস। কারণ জনগণকে প্রায়োরিটি দিতে হবে, জনগণের চাহিদা পূরণ করতে হবে। কাজে এই প্রায়োরিটিটা পূরণ করতে গিয়ে যদি কিছু কয়েক হাজার কোটি টাকা রাজস্ব যদি বঞ্চিত হয় সরকার, এই সরকারের দ্বিধাবোধ করা উচিত না। স্বামীর সাথে যদি আপনি বারবার বলছেন যে সমন্বিত উদ্যোগ এবং পাবলিক প্রাইভেট একটা পার্টনারশিপ না হলে এই জায়গাটা কাজ করা যাবে না। সাপ্লাই চেনের ক্ষেত্রে সেটার আপনার সুপারিশ কি? যে আমি আপনার এটার প্রশ্নের উত্তরের আগে আমি জাস্ট একটু অ্যাড করতে চাই ভাইয়ের সঙ্গে। সেটা হচ্ছে উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনার ক্রয় ক্ষমতা, আমার সাধারণ জনগণের ক্রয় ক্ষমতা তো বাড়তে হবে। আমার শুধু ট্যাক্স কমায় ওটা খাওয়াটা এবং খাদ্যর প্রাইসটা আমার ওই রিচের মধ্যে নিয়ে আসতে হবে, তাদের রিচের মধ্যে, সাধারণ জনগণের রিচের মধ্যে। এখন সেখানে অবভিয়াসলি ব্যবসা তো এখন সব জায়গায় মন্দা, এটা তো বলে মানে সবাই আমরা চাপের মুখে আছি। এখন সেভাবে তো স্যালারি বাড়বে না, সেভাবে ফ্যাক্টরিও যেহেতু এখন গ্যাসেরও কিছু সমস্যা দেখা যাচ্ছে, ফ্যাক্টরিও ঠিক মতন চলবে না। তো এরকম জায়গায় আমি মনে করি যে এনবিআর কিছু এই যে ফিসক্যাল পলিসিতে যেটা বললাম যে কিছু কমালে কিছুটা কমবে, এমন না যে অনেক কমে যাচ্ছে। পাশাপাশি আপনার ওই আমি গত বছর বলেছিলাম যে এই যে ট্যাক্স ফ্রি ইনকামটা মানে থ্রেশহোল্ডটাকে আপনাকে বাড়ায় দিতে হবে। আচ্ছা, যারা নিম্ন আয়ে আছে তাদের থ্রেশহোল্ডটাকে আরও বাড়ায়, যেন ট্যাক্স যারা দিবে লোয়ার এন্ড অফ দ্য স্ল্যাব যারা আছে তারা যেন ওই ট্যাক্স ফ্রি ইনকামটাকে আরও বাড়ায় দেয়। এখন বর্তমানে ট্যাক্স ফ্রি ইনকাম আমাদের 3.5 লাখ, সেটা কিন্তু আমরা 5 লাখ টাকার কথা বলেছিলাম যে অ্যাটলিস্ট যেন সাধারণ জনগণ কিন্তু কিছুটা হলেও রিলিফ পায়, যারা অল্প আয় করে ট্যাক্স দিতে তাদের দিতে হবে। এক্স্যাক্টলি। তো ওই এইসব জায়গায় কিছু ক্রিয়েটিভ কিছু পদক্ষেপ নিতে হবে এনবিআর এর এবং সংশ্লিষ্ট যেসব সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলোর। এখন আর আপনার কথা যেটা আমি বললাম যে আপনি যেটা সাপ্লাই চেনের কথা, সাপ্লাই চেনের ব্যাপারে আমি বারবার বলছি যে একটা জায়গায় কোনো ডিসরাপশন হলেই আপনার প্রাইসটা বাড়বে। তো এটা আপনার স্টার্টিং ফ্রম ডলার থেকে শুরু করে, স্টার্টিং ফ্রম ট্রান্সপোর্ট কস্ট থেকে শুরু করে, যে বিদেশ থেকে জাহাজের যে আসতেছে মাল এখানে এসে মালামাল এসে মানে খালাস হওয়ার পরে এই কাস্টমস ডিউটি থেকে শুরু করে সেখানে একটা হাত দেওয়ার সুযোগ আছে। তারপরে যারা আমদানি করলো তাদের সঙ্গে বসে কতটুক মাল আনলো, কোন জায়গায় সেটা রাখা হচ্ছে, কোন জায়গায় এটা বিক্রি করা হচ্ছে, এইসব কথাবার্তাগুলো ডায়ালগগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং শুধুমাত্র এই বড় আমদানিকারী মানে এই বড় বড় গ্রুপগুলোর সঙ্গেও না, এদের সঙ্গে তো বসতেই হবে, কারণ এরা তো নিয়ে আসছে, নিয়ে আসার পরে এরা যখন সেল করছে, যে ভাই যে বললেন যে মিল গেট থেকে এখান থেকে বার হয়ে যাবে, কার কাছে বিক্রি করছে, কি প্রাইসে, এইটার আপনার মনিটরিংটা করতে হবে। এবং সেই মনিটরিংটা সম্ভব, কিন্তু মানে ক্যাপাসিটি আমাদের সমস্যা, আমাদের ক্যাপাসিটি সমস্যা, বিকজ আমাদের ব্যবসার নেচারটা আর শেয়ার নাম্বার অফ বিজনেসেস যারা ইনভলভ এটার মধ্যে, ওই তুলনায় কিন্তু আমাদের এনবিআর বা সরকারি প্রতিষ্ঠান কিন্তু ওই যে বললেন যে আমার ম্যান পাওয়ার তো নাই। তো ম্যান পাওয়ার যদি না থাকে তাহলে আমার কি করতে হবে, বসে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে আমার স্ট্রিমলাইন করতে হবে যে আচ্ছা ঠিক আছে, এখন সবাই যদি না এনে যদি আমরা সবাই একত্রে বসে যদি বলি যে একটা স্ট্রিমের মধ্যে দিয়ে আসবে, যারা আসবে তাদের সঙ্গে বসে কিছুটা হলেও এটাকে স্ট্রিমলাইন প্রসেসে না আনলে আপনার ওই ক্যাপাসিটি দিয়ে আপনি পারবেন না। আপনি সব কোন বাস মানে কোন ট্রাকে কত মাল উঠলো না উঠলো, কে উঠালো না উঠালো, এগুলা আপনার মনিটর করা, বাজারে আসার পরে বাজারে কত চাঁদা উঠলো, কে এসে ওই যে এক্সটর্শন করলো, সেটার কস্ট কি বার হলো, এগুলো সব কিছুর মধ্যে আপনার কিন্তু একটা ম্যাপিং করতে হবে এবং প্ল্যানিং করতে হবে। তাছাড়া এটা ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যদি বলেন তাহলে এখন বড় হলো যে এই যে আমরা একটুটা স্বস্তির মধ্যে থাকলাম আমাদের মূল খাদ্য ধানের চালের ক্ষেত্রে, না বছর আমি বললাম যে আমদানি করতে হলো না, এবং মোটামুটি মানে গরুর মাংস নিয়ে যত হইচই হলো বা ডিম নিয়ে যত হইচই হলো দামের ক্ষেত্রে, অন্ততপক্ষে চালের ক্ষেত্রে অতটা হইচই হয় নাই, মানে এত বেশি বাড়ে নাই যে মানুষের মধ্যে একটা হাহাকার হবে। সেইটা যদি রাখা যায়, এটা যদি স্বস্তিতে রাখা যায় আগামী বছরের জন্য। এবং আমরা একটু বলতে চাই, কালকে আপনি বললেন যে মন্ত্রিসভা যেটা কমিটি, যেটা পরিধান কমিটি আছে, যেটা খাদ্য সংগ্রহ যদি সরকার বেশি করে রাখে, আমার যদি গুদামে ভালো থাকে, তাহলে সেটা আমরা একটু স্বস্তির মধ্যে থাকবে কিনা বাড়তি। ধন্যবাদ। আপনি একটু কোশ্চেন একটু অ্যাড করতে, সেটা হচ্ছে যে আমরা একসময় দেখেছি স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরেও
আমার রেশনিং একটা ব্যবস্থা ছিল, আমাদের সবার রেশন কার্ড ছিল। আমরা রেশন কার্ডের মাধ্যমে রেশন দোকান থেকে আমরা চাল নিতাম, গম নিতাম বা বিভিন্ন অন্যান্য নিত্য প্রয়োজনীয় সব। আবার সেরকম চালু করা? এখন না, আমি বলছি তাহলে হচ্ছে কি, বাজারের যে বাইরের প্লেয়ারগুলি তারা কিন্তু আর কন্ট্রোল করতে পারতো না প্রাইসটা, ম্যানিপুলেশন যেটা ম্যানিপুলেশনটা করতে কাছে- পারতো না। হ্যাঁ, আচ্ছা, এই ধরনের কোনো পরিকল্পনা আমি তিনটে অংশে খুব সংক্ষেপে আমার সময়ও কম, হ্যাঁ। 3-4 মিনিট, 2 মিনিট আছে আমার, হ্যাঁ। 3 মিনিটের মধ্যে শেষ করে দেবো আমি, 2-3 মিনিটের মধ্যে। প্রথমত হলো আমার চালের ক্ষেত্রে একটা ডিফারেন্ট বিষয় আছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। চালের দাম যদি রাতারাতি বাজারে কমিয়ে দেওয়া হয়, কিন্তু কৃষক কিন্তু আগামী বছর আর চাল উৎপাদন করবে না, এবং কৃষক যদি চাল এই ধান থেকে প্রফিট করতে না পারে, তাহলে আমি এই 17 এই স্বস্তিতে থাকবো না আমরা। আমরা থাকবো না। সুতরাং চালের দাম অনেক বেড়ে গেলেও যেমন ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে, আবার কমে গেলেও আমরা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হব। এই ব্যালেন্সটা সরকার রক্ষা করছে। আর আপনি যেটা বললেন যে রেশনিং মধ্যবিত্তের জন্য, আসলে অন্য একটা ফর্মে কিন্তু হিউজ সাবসিডি দিয়ে আমরা যে 1 কোটি ফ্যামিলির কথা বলছেন, 1 কোটি পরিবার তো পাচ্ছে সারা বছর 5 কেজি করে যে চালটা এটি পাচ্ছে। উপরন্তু আমাদের খাদ্য বান্ধব কর্মসূচিতে 50 লক্ষ পরিবার মাসে 15 টাকা কেজি ধরে 30 কেজি চাল সে একদম ইনটেক বস্তা পেয়ে যাচ্ছে, এবং ডিজিটাল ফর্মে সে ওটিপির মাধ্যমে গ্রহণ করে নিচ্ছে। 50 লক্ষ পরিবার মানে প্রতি পরিবারে 4 জন লোক ধরলে 2 কোটি পরিবার সরাসরি পাচ্ছে। ওপেন মার্কেট সেলে আমরা প্রতি মাসে আমরা 30 থেকে 40 লক্ষ লোককে আমরা ন্যায্য মূল্যে না, এখন সাবসিডাইজড প্রাইসে, এক সময় এটা ন্যায্য মূল্যে ছিল, সাবসিডাইজড প্রাইসে আমরা এই খাদ্যশস্যটি দিয়ে থাকি। আমাদের হিসাবে সারা দেশের 25% জনগণ কোনো না কোনোভাবে সরকারের এই ভর্তুকিকৃত চাল পেয়ে থাকে। 4 কোটিরও অধিক লোক আমরা এইটা সরবরাহ করছি। সুতরাং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে চালের মার্কেটটা স্টেবল থাকবে। শেষ কথাটা বলে শেষ করেন, বেশি সংগ্রহ করা যায় কিনা? আচ্ছা, খাদ্য মজুদ থেকে বেশি সংগ্রহ করা যায় না একটি কারণে, একটা নির্দিষ্ট মাত্রার থেকে বেশি করা যায় না, কারণ সংরক্ষণাগারের সীমাবদ্ধতা আছে। এক সময় 2008 সালে বাংলাদেশে খাদ্যশস্য সংগ্রহের ক্যাপাসিটি ছিল 14 লক্ষ মেট্রিক টন। এটি গত বছর ছিল 22 লক্ষ মেট্রিক টন, এখন 23.5 লক্ষ মেট্রিক টন আমরা রক্ষা করতে পারি সরকারি পর্যায়ে। আমাদের কয়েকটি প্রকল্পের মাধ্যমে আরো 3-4 লক্ষ মেট্রিক টন আগামী এক বছর তখন তো আপনারা আরো সংগ্রহটা বাড়াতে পারবেন। আমরা আশা করব। একটি লাইন শুধু বলে যাই আমি, সেটি হলো খাদ্যের অপচয় অনেক বেশি হয় বাংলাদেশে। এই অপচয়টা আমাদের সবারকে, আপনি আরেকদিন সময় দিবেন, আমিও খুব এটাতে সিরিয়াস। খাদ্য অপচয়ের ব্যাপারেও আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। আরেকটি লাইন হলো ফুড ডাইভার্সিফিকেশন, আমাদের চিন্তা করতে হবে, খাদ্যের বৈচিত্র্য বাড়াতে হবে, শুধু ভাত না। শুধু আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্ট। তিনজনকে ধন্যবাদ, দর্শক আপনাদের ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী শনিবার এই রাত 10টায়।